সুপ্রিয় দর্শক, বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে আগামী জাতীয় নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরে রাজপথের প্রধান বিরোধী দল বিএনপির পরিকল্পনা কি, তা নিয়ে কৌতূহলের শেষ নেই। বিশেষ করে নির্বাচিত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোন জাদুর কাঠি দিয়ে নির্বাচনের মাঠ নিজে দখলে নিতে চান, দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় ক্ষমতার বাইরে থাকা একটি দলকে কিভাবে তিনি জয়ের বন্দরে পৌঁছে দিবেন। আজ আমরা বিশ্লেষণ করব তারেক রহমানের সেই গোপন কৌশল, যা দিয়ে তিনি ভোটের মাঠে বড় চমক দেখাতে চাইছেন। আমাদের আজকের বিশেষ প্রতিবেদন, যে কৌশল নিয়ে নির্বাচনের মাঠে বিজয়ী হবেন তারেক রহমান। তারেক রহমানের প্রথম এবং প্রধান কৌশল হলো তৃণমূল পর্যায় থেকে দলকে ঢেলে সাজানো। গত কয়েক বছরে তিনি ধারাবাহিকভাবে জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে নেতাদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি কথা বলেছেন। দলের অভ্যন্তরীণ কন্ট্রোল মেটাতে তিনি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। এবারের নির্বাচনে বড় চমক হতে পারে তরুণ এবং নতুন মুখ। তারেক রহমান জানেন দেশের অর্ধেক ভোটারই তরুণ, তাই ক্লিন ইমেজের তরুণ নেতাদের তিনি গুরুত্ব দিচ্ছেন। তিনি সরাসরি কর্মীদের সাথে কথা বলে তাদের মনোবল চাঙ্গা করছেন, যা নির্বাচনী লড়াইয়ে ভোট পর্যায়ে বড় ভূমিকা রাখবে। নির্বাচনে জয় শুধু স্লোগানে আসে না, প্রয়োজন সুনির্দিষ্ট ভিশন। তারেক রহমান এবার পেশ করেছেন রাষ্ট্র সংস্কারের ৩১ দফা। এটি মূলত তার নির্বাচনী ইশতেহারের মূল ভিত্তি। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্য আনা, দেশের আইনসভা ব্যবস্থায় বড় পরিবর্তন আনার প্রস্তাব, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য স্থায়ী সমাধান খোঁজা, বাক স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়টি তিনি জনসম্মুখে নিয়ে আসছেন, যা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলছে। এই ৩১ দফা মূলত মধ্যপন্থী ও সুশীল সমাজের ভোটারদের আকৃষ্ট করার একটি বড় হাতিয়ার। তারেক রহমানের কৌশলের একটি বড় অংশ জুড়ে আছে আন্তর্জাতিক লবিং ও কূটনীতি। অতীতে পশ্চিমা দেশগুলোর সাথে বিএনপির যে দূরত্ব ছিল, তা মেটাতে তিনি বিশেষ সেল গঠন করেছেন। আন্তর্জাতিক মহলে তিনি নিজেকে একজন গণতান্ত্রিক ও প্রগতিশীল নেতা হিসেবে উপস্থাপন করছেন। ভারত সহ প্রতিবেশী দেশগুলোর সাথে পারস্পরিক শ্রদ্ধা ও স্বার্থ রক্ষা করে চলার বার্তা দিচ্ছে বিএনপি। গুম, খুন এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো বিশ্বমঞ্চে তুলে ধরার মাধ্যমে তিনি ক্ষমতাসীনদের উপর এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ তৈরি করতে সক্ষম হয়েছেন। একলা চলা নীতি নয়, বরং তারেক রহমান এবার বিশ্বাস করছেন যুগপৎ আন্দোলনে ছোট বড় সকল বিরোধী দলকে এক ছাতার নিচে নিয়ে আসা তার বড় সাফল্য। আদর্শগত পার্থক্য থাকলেও ভোটের মাঠে অভিন্ন লক্ষ্য কাজ করার কৌশল নিয়েছেন তিনি। নির্বাচন যত ঘনিয়ে আসবে, আন্দোলনকে রাজপথ থেকে ভোটের বাক্স রূপান্তর করার পরিকল্পনা রয়েছে তার। তিনি বারবার প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছেন নিরপেক্ষ থাকার জন্য, যা নির্বাচনের সময় বড় প্রভাব ফেলতে পারে। আধুনিক যুগে যুদ্ধের মাঠ যেমন বদলেছে, রাজনীতির মাঠও তেমনি। তারেক রহমান প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করছে। ফেসবুক, ইউটিউব এবং অন্যান্য গণমাধ্যমে সরাসরি জনগণের কাছে পৌঁছানোর কৌশল নিয়েছেন তিনি। বিরোধীদের করা নেতিবাচক প্রচারণার জবাব দিতে তিনি ফ্যাক্ট চেকিং এবং কন্টেন্ট ক্রিয়েটরদের একটি বিশাল নেটওয়ার্ক তৈরি করেছেন। সরাসরি উপস্থিত থাকতে না পারলেও ভার্চুয়ালি তিনি প্রতিটি সভায় অনলাইনের মাধ্যমে উপস্থিত থাকছেন, যা নেতাকর্মীদের মনে এই বিশ্বাস জন্মাচ্ছে যে নেতা তাদের সাথেই আছেন। সবশেষে বলা যায়, তারেক রহমানের এই বহুবিধ কৌশল কতটা সফল হবে তা নির্ভর করছে নির্বাচনের পরিবেশ এবং জনগণের ভোটাধিকারের উপর। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এবার তিনি অনেক বেশি পরিপক্ক এবং কৌশলী। আবেগের চেয়ে পরিকল্পনাকেই তিনি বেশি গুরুত্ব দিচ্ছেন। বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে তারেক রহমানের এই মাস্টার প্ল্যান তাকে কতটুকু সাফল্যের চূড়ায় নিয়ে যায়, তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে নির্বাচনের দিন পর্যন্ত। সুপ্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় তারেক রহমানের এই ৩১ দফা এবং নতুন কৌশল কি পারবে ভোটের মাঠে জোয়ার আনতে? কমেন্ট করে আমাদের জানান। দেশ ও বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।